তো এইবার আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাজের আপনারা সমালোচনা করেছেন? এই দুই উপদেষ্টার কোনোভাবে উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগের ক্ষেত্রে, উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না। এটা অন্য কোনো উপদেষ্টা হলে, অন্য কোনো সরকার হলে মানে কি জুয়ারি অবস্থান, গাজোয়ারি অবস্থান। পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি, সাধারণ সম্পাদক, যার কথা বলেছেন, সেটি কবে আসবে? আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে যেন আসলে সেটি হয়, সেটির জন্য? আমি জিজ্ঞেস করতে চাই, ওনারা কি এনসিপির প্রতিনিধিত্ব করছে সরকারে? আমার কাছে এনসিপির তো তখন জন্ম হয় নাই যখন তারা সরকারে গেছিলেন। আমার কাছে মনে হয় উনাদের প্রতিনিধিত্ব এনসিপি করতেছে, এটা একটা আমার কাছে মনে হয় উনারা আর আপনারা একই লোক। হাসান, আপনার কাছে কি মনে হয় যে এনসিপি অনেকগুলো দল? কারণ মানে নাহিদ, আক্তার, হাসনাত, সারজয়েস, পাটোয়ারি বা তাসনিম জারা, সামান্থা বা তাসনুবার এনসিপি, এরা সব আলাদা আলাদা এনসিপি। আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার এই নির্বাচনকালীন ব্যস্ততার মধ্যেও, নির্বাচনকালীন বলছি আমি, দল গোছানোরও ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জনাব হাসনাত আব্দুল্লাহ। আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই, তবে আমরা ভালো করে বুঝতে চাই আপনাকে, এনসিপিকে, নতুন রাজনৈতিক দল যেহেতু, এবং এরকম একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠছে, তারা আমাদেরকে কোন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে বা দেখাতে পারছে, সেগুলি নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাই। তো আমি প্রথমে যেটি আমি আপনাকে জানতে চাই যে এনসিপি এখন নিবন্ধনের জন্য জমা দিয়েছে রাজনৈতিক দল হিসেবে। রাজনৈতিক দলের মানে এটা রাজনৈতিক দল তো ঘোষণা হয়েই গেছে, ইলেকশন করার জন্য একটু নিবন্ধিত হইতে হয়, সেই নিবন্ধনের জন্য জমা দিয়েছে, তার মানে অনেকখানি পথ পারও হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এনসিপি দলটাকে যারা নেতৃত্ব দিবেন বা সারাক্ষণ যারা সামনে থাকবেন, আমি যারা পদবিতে থাকবেন, তারা কি এনসিপি থেকে বেতন নেবেন? ওকে, এক নম্বর বিষয় হচ্ছে যে সারাক্ষণ যারা পদে থাকবেন এই বিষয়টা হবে না, কারণ আমাদের যে গঠনতন্ত্রটা আমরা জমা দিয়েছি, আপনি যদি গঠনতন্ত্রটা নিশ্চয়ই আপনি দেখার সুযোগ হয়েছে, সেখানে আমরা কোন রাজনৈতিক দল বাংলাদেশে যেখানে আমাদের সভাপতি, সেক্রেটারি সহ আমাদের সংগঠনের প্রত্যেকটি পদ সেটি হচ্ছে রোটেট করে হবে যোগ্যতার ভিত্তিতে, এবং একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে। আমি দেখেছি খুবই ভালো করেছেন এটা 3 বছর। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম দিকে যে 5 জন নেতৃত্বে দিবেন বা 10 জন নেতৃত্বে দিবেন, তারা কি দল থেকে বেতন নেবেন কিনা 3 বছর থাকলেও? ওকে, ফাইন। তো সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে, কারণ আপনি জানবেন যে আমাদের দেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিতে দেখা যায় যে আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে, এবং রাজনীতিবিদদের বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা থাকে না, এবং সেটা সম্ভবও হয় না। দেখেন আমাদের দেশে যেই রাজনৈতিক কালচার, একটা রাজনীতিবিদ সারাদিন সময় দিয়ে সে নিজে আবার নতুন কিছু করবে এবং সেখান থেকে তার জীবন সংস্থান হবে, সেটা অলমোস্ট নেক্সট ইম্পসিবল। তো সেই জায়গা থেকে সেটা সম্ভব না। আমাদের দেশে দেখা যায় অনেক রাজনীতিবিদ একই সাথে নাকি আমরা অতীতে দেখেছি, সে হচ্ছে মৎস্য চাষ করে গরুর ফার্মও দেয়, তারপর হচ্ছে তার আইটি ফার্মও থাকে। মানে এটা কিন্তু আমরা দেখেছি, আমরা একদম আমাদের খুব নিকট অতীতে এই ধরনের আমাদের ঘটনা হয়েছে, এবং আমরা দেখেছি সারা বছর ধরে রাজনীতি করে কিন্তু বছর শেষে দেখা যায় ট্যাক্স ফাইলে 1000 কোটি টাকার মৎস্য জায়গা থেকে ইনকাম হচ্ছে। তো এই যে আমরা এক ধরনের দ্বিচারিতার একটা সংস্কৃতি, রাজনৈতিক ছিল না, কিন্তু আমরা ক্রাউড ফান্ডিং পলিসিতে আমরা গিয়েছি, এবং সেখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা চলছে বর্তমানে। আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছি, যারা হচ্ছে একদম ফুল টাইম পলিটিক্স করছে, আপনার একটা পদ হোল্ড করে খুব স্বাভাবিকভাবেই অন্য কোনো পেশাতে ওই সময়টায় সময় দেওয়া এটা ডিফিকাল্ট। সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি যে যাতে করে এটাকে বেতনভুক্ত করা হয়, যেন ওই পার্টিকুলার সময়ে যে সময়টা উনি ওই পদে থাকবেন, যাতে করে অন্য কিছুতে যুক্ত হতে না হয়। ওকে, তো ফুল টাইম যারা পলিটিক্স করবেন তারা আসলে বেতনভুক্ত হবেন। এটি আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি, কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি যে তারা ফুল টাইমার হলে তারা এরকম বেতন পাবেন। তো সেই ফুল টাইম কি আমরা প্রস্তাব যারা শুধু নেতৃত্ব দিবেন তারাই পাবেন, নাকি যারা কর্মী তারাও পাবেন? এটা কিভাবে ঠিক করা? আপনারা প্রস্তাবটা কি দিয়েছেন? না, আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের তো এটার শুধু এক লেয়ারের নেতা কর্মী থাকবে না, শুধু একটা পরিবারের নেতা কর্মী বা একটা শুধুমাত্র ওই যে পিক এন্ড চুজ, যে আমাদের দেশে যেটা হইতো যে নেতার পছন্দ যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে, এটার কোনো সুযোগ নাই। যোগ্যতার ভিত্তিতে কাউন্সিল হবে, কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা এক্সিকিউটিভ বডি থাকবে, একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে, এবং হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ বডিটা হচ্ছে
এক্সিকিউটিভ বডিটা হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নিজের মতো করে কর্মসূচি বাস্তবায়নের জন্য যে এক্সিকিউটিভ। তাহলে আমরা হ্যাঁ, আমরা 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 দেখলাম যে সভাপতি, সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে বা যতখানি আপনারা ঠিক মনে করেন ততজন লোক আসলে এখান থেকে আপনারা বেতন নেবেন, ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হোক বা দলের অন্যান্য আয় থেকে হোক, ডেফিনেটলি এটা স্বচ্ছভাবে এটা হবে। এটা 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 আমরা প্রপোজ করেছি এবং এটা আমরা দেখেন আমরা শুরু থেকে একদম এই দল গঠনের শুরু থেকে বা তারও আগে থেকে শুরু থেকেই শুধুমাত্র আমাদের দলের মধ্য থেকে না, আপনি যদি আমরা সবাই চেয়েছি। আমরা মাঝে মাঝে আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না, আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে, এটা খুব স্বাভাবিক। কারণ আমরা কিন্তু এই সেটা ঠিক আছে আমরা এখন সেই জায়গা থেকে হচ্ছে আমরা এটা নিশ্চিত করতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে ব্যাপারটা দাঁড়াইলো হচ্ছে যে আপনারা সেটা ঠিক করবেন, প্রপোজ করেছেন, অনেক ধন্যবাদ। একটা নতুন বিষয় নিশ্চয়ই এখন, কারণ কয়েকদিন আগে আমি আরেকটি বড় দলের বিএনপির ভারপ্রাপ্ত প্রধান বা বিএনপি চেয়ারপারসনরা দল থেকে বেতন নেন কিনা সেই প্রশ্নেরও করেছিলাম। বিএনপি নেতৃবৃন্দ একরকম জবাব দিয়েছেন যে তাদের আসলে অন্য আয়ের উৎস রয়েছে, বেতনের কথা তারা বলে না। আমি কমিউনিস্ট পার্টি ছাড়া আর কারোর কথা শুনি নাই। আমার এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না, এখন চলছেন কিভাবে? ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন? ওকে ফাইন, আমাদের পার্টি সদস্য সবাই, মানে বিষয়টা এমন না যে এখানে বেকার, সবাই বেকার, বিষয়টা এমন না। আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে, আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান। যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি। যেমন আমাদের পার্টির সদস্যদের ইনিশিয়াল 5,000 টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের ইয়া ছিল, মানে পার্টিতে যারা মেম্বার ছিল, তারপরে মান্থলি বেসিসে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি। না, সেটা তো দলের জন্য, দলের যারা মানে এটা ছিল দলের, যে আমরা এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন, দলের নেতার জন্য কি? দলের না, দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না। সেই জায়গা থেকে যেমন আমার জায়গাটা, মানে আমার জায়গাটা হচ্ছে যেমন আমার অর্থনৈতিক বিষয় নিয়ে আপনার সাথে না সেটা ঠিক আছে, আমি আপনার কথা জানতে চাইছি না, কারণ আপনার কথা আপনি বহুবার আপনি এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আপনার কোচিং সেন্টারের কথা শুনেছি, আপনার অনেক কিছু শুনেছি যে পার্টিতে আপনি ছাড়াও আরো অনেক নেতা নেত্রী রয়েছেন, দলের আহ্বায়কের কথা আমি বারবার জানতে চাইছি, কারণ হচ্ছে আমার অসংখ্য কলিগস রয়েছে। দেখেন আমাদের অসংখ্য কলিগস রয়েছে যারা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। আপনি তাসনিম জারাকে দেখবেন, তারপরে হচ্ছে খালিদ সাইফুল্লাহ ভাই আছে, এতেশাম ভাই আছে, তাসনুবা জাবিন আপা আছে, ডাক্তার। দেখেন আমি প্রফেশনালি যদি আলাদা করি, এই পার্টিতে হচ্ছে ডাক্তার রয়েছে, এই পার্টিতে অ্যাডভোকেট রয়েছে, আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু যাদের নাই, যারা চাকরি করেন না, চাকরির জন্য আন্দোলন করতেছিলেন, এখন আইসা মানে জাতির প্রয়োজনে, সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন, তারা কি করছেন সেটি আমি জানতে চাইছি। তাদের ক্ষেত্রে দল থেকে সাহায্য করা হচ্ছে কিনা বা টাকা দেওয়া হচ্ছে? একটা জিনিস দেখেন, সাংগঠনিক খরচের দায় দল নেয়। একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয়। আমি কোথাও জায়গায় সফরে গেলাম, কোন একটা মিটিং অ্যারেঞ্জ করলাম, কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম, এটা আমার দল দিবে। সে বেকার হোক, সে কিছু করুক আর না করে, এটা কিন্তু দল দিচ্ছে। এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে, সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা, সেটা ব্যক্তি জানবেন। আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন, যে সদস্য সচিব আছেন, তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই, ছাত্র ছিলেন, তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না, আমরা জানি। তারা কি করছেন এটি যদি সামনে আসতো, আমাদের তরুণরা এক ধরনের সেটা নিয়ে কথা হতে পারে, কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ, আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে রাজনীতি করার ক্ষেত্রে নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে কার বাসার বাজার কিভাবে হয়, কার বাসার বাজার কিভাবে হয়, ওনারা তো একদম যে ওনারা সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা এমন না, ওদের ফ্যামিলি সদস্য রয়েছে, ওনাদের পরিবারের সদস্য রয়েছে, নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি, সভাপতি, সাধারণ সম্পাদক যার কথা বলেছেন, সেটি কবে আসবে? আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে যেন আসলে সেটি হয়, সেটির জন্য? না এখনো কেন আহ্বায়ক কমিটি? না আপনি উপদেষ্টা মাহফুজ, উপদেষ্টা হচ্ছে আসিফ, উনারা যে আমাদের পার্টিতে আসবে বা আদৌ রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত উনাদের। এমনও তো হতে পারে ওনারা অন্য রাজনৈতিক দলে যেতে পারেন, এটা উনাদের সিদ্ধান্ত, যে উনাদের মতো করে আসলে এটা হবে। আমরা কি কোনো কাজ
এটা এক ধরনের রং পারসেপশন, এটা সম্পূর্ণ রং পারসেপশন। মানে এবং আমি আপনাকে রং এটা কেন, রং মানে পারসেপশন। উনারা তো আপনাদেরই মানে ভাই, বন্ধু, সহযোদ্ধা, সহনাগরিক। ওনারা কি, আমি জিজ্ঞেস করতে চাই, ওনারা কি এনসিপির প্রতিনিধিত্ব করছে সরকারে? আমার কাছে এনসিপির তো তখন জন্ম হয় নাই যখন তারা সরকারে গেছিলেন। হ্যাঁ, আমার কাছে মনে হয় উনাদের প্রতিনিধিত্ব এনসিপি করতেছে, এটা একটা, আমার কাছে মনে হয় উনারা আর আপনারা একই লোক। কেমনে মনে হয়? কারণ সকল কথায়, সকল আচরণে, সকল আচরণে আপনারা সরকারকে ডিফেন্ড করেন। সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন, তাদেরকে ডিফেন্ড করেন, তারা আপনাদেরকে ডিফেন্ড করেন। আমরা কেমনে সরকারকে, না আমরা আপনারা সরকারের যতটুকু, হ্যাঁ আপনারা সরকারের সমালোচনা করেন, না যতটুকু আপনারা দেখেন, হ্যাঁ সরকার যতটুকু হচ্ছে উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে। না, উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে কিভাবে? তারা ছাত্র, দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার, তারপর হচ্ছে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুইজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে, তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না বিষয়টা, কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসেবে ওনারা সেখানে গিয়েছিলেন। এখন এই মিলে যাওয়ার মানেই না, আমরা দেখেন, আমরা তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম, তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম। একজন ছাত্র উপদেষ্টা এসে এই দলের আহ্বায়ক হয়েছেন, দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছেন। এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোনো সরকারি কাজে সম্পৃক্ত হন, রাষ্ট্রীয় কোনো যখন সিদ্ধান্ত নেন, আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে। যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে মেয়র কে হবেন, ইশাক হবেন নাকি অন্য কেউ হবেন, সেটাতে উপদেষ্টা আসিফ এবং এনসিপির কথা পুরোপুরি মিলে যায়। স্পেসিফিক যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোনো একটা জায়গায় গিয়ে দেখেন, উপদেষ্টা আসিফ যদি একটা সঠিক পজিশন নেন, একটা রাইট পজিশন নেয় কোন একটা বিষয়ে, যে কোন উপদেষ্টা, তো সেক্ষেত্রে এই পজিশনটাকে যদি আমরা এটাকে আবার কিন্তু বিষয়টা হচ্ছে কোন রং পজিশন যদি নেয়, সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে এন্ডোর্স করতাম, তাহলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে ওনারা আমাদের প্রতিনিধিত্ব করছে। এই পর্যন্ত রাইট পজিশন, এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন। না যে সবগুলো রাইট পজিশন নিয়েছে, মানে আপনি স্পেসিফিক বলেন। না আমি স্পেসিফিক বলবো না, এবার আপনি স্পেসিফিক বলেন আব্দুল্লাহ, আপনি এবার স্পেসিফিক বলেন। না সবগুলো তো রাইট, এইবার আপনি বলেন যে এইবার আপনারা বলেন যে সবগুলো রাইট নাই তো। এইবার আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাজের আপনারা সমালোচনা করেছেন, এই দুই উপদেষ্টার? দেখেন এই দুই উপদেষ্টার, দেখেন আমরা শুরু থেকে বলছি, দেখেন এই দুই উপদেষ্টার কাজকে, এক নাম্বার হচ্ছে আমাদের যে মাহফুজ আব্দুল্লাহর কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া, তারপর হচ্ছে উনি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন। আমরা কিন্তু বারবার বলে আসছি, যেমন মিডিয়া নিয়ে আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন, একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আব্দুল্লাহ ছিলেন, ওনারা কিন্তু ফেল করছে। মাহফুজ আলম ছিলেন, ওনারা ফেল করছে। কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে, সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল, সেটা নিতে পারে নাই। এই কথাগুলো কিন্তু আমরা সব সময় বলে আসছি। এই ব্যাপারগুলো কিন্তু আচ্ছা যাই হোক হাসান, আজকে অনেক প্রথম কথা হলো আমি বলি, প্রথম কথা হলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট। আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাজের আপনি সমালোচনা করছেন? আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় নাই, সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা। না দেখেন আপনি, না অবশ্যই ব্যর্থতা। কেন, মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ, এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না। আসিফের কাজ হচ্ছে এলজিআরডি উনি দেখেন, উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন, আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন। এখন এই দুইটা মন্ত্রণালয়ের আপনি বলেন না যে কোন বিষয়গুলা আপনি বলেন। আমি ইশাকের কথা বললাম, মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান, এবং সেই আসিফ জনাব আসিফ নজরুল, দেখেন আসিফকে আমরা কি, দেখেন আমি একজন প্রশাসক, উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না। এটা অন্য কোনো উপদেষ্টা হলে, অন্য কোনো সরকার হলে কি জোয়ারি অবস্থান, গাজোয়ারি অবস্থান, গায়ের জোরে নেওয়া, মানে হ্যাঁ গায়ের জোরে কি করছে, মানে কি করছে? উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগ দিচ্ছে, দক্ষিণ ঢাকায় ইশাককে ইয়াতে দেন নাই, শপথ নিতে দেন নাই। আমি যত না শপথ নিতে দেন, এটা একটা সাবজুডিস ম্যাটার ছিল, যে কোনো সাবজুডিস ম্যাটার ছিল না, সেটা সেটেল ম্যাটার ছিল। উনি বলছেন যে উনি আইন উপদেষ্টার জন্য ওয়েট করতেছেন, যদিও খুব ভালোভাবে জানতেন যে আইন উপদেষ্টা আছেন হচ্ছে এখন সাউথ আফ্রিকা, এবং আইন উপদেষ্টা আসার পরে বলছেন যে সময় পার হয়ে গেছে। এখন দেখেন না সময় পার হয়ে গেছে, এখন সেক্ষেত্রে যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন
এর মন্ত্রণালয়ের এটা বিষয়, বা এটা হচ্ছে হাইকোর্টের বিষয়। তো হাইকোর্টের বিষয়ে উপদেষ্টা মহোদয়, হাইকোর্টের ম্যাটারটা সেটেল ছিল। এখন আসিফ মহোদয়, চেক ইট ব্যাক আব্দুল্লাহ, হাইকোর্টে আসিফ মহোদয় তার অনুযায়ী আপনার এলজিআরডি তে উনি যেই ডিসিশন নেওয়া প্রয়োজন উনি এই ডিসিশন নিয়েছে। এটার যদি আপনার কোনো ধরনের আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন এটা না জনাব আব্দুল্লাহ, এইটা আমার প্রশ্নই না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যৌক্তিকভাবে উনাদের কাজের কোনো প্রতিবাদ করছেন কিনা? আমার উত্তর, আমার ফাইন্ডিংস হচ্ছে না, আপনারা করেন নাই। আমরা বিকজ করেন নাই কারণ হচ্ছে যে আপনারা তাদের বন্ধু, আমরা হচ্ছে এবং এনসিপির জন্য তারা জায়গা খালি রাখতেছে। দেখেন, উনারা জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছে, উনারা এনসিপির কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় নাই। এনসিপি তো জন্ম হয় নাই, প্রতিনিধি হিসেবে যাবে কেন? না, তাহলে অথবা কি বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় নাই যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। ঠিক আছে, আমরা আমাদের সংগঠন আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি, এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে, যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি, কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি, আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ হচ্ছে আমরা কমিটি দিব। সেক্ষেত্রে এটা কে আসছে কে গেছে কে আসবে না, এই সংগঠনে কি ইনক্লুড হবে। ওকে, কাউন্সিলটা কি আপনাদের অতি শীঘ্রই করার কোনো ইচ্ছা আছে, না কাউন্সিলটা আপনারা পরে করবেন? এটার ব্যাপারে কি সিদ্ধান্ত আছে? কাউন্সিল আপনারা কবে করবেন, মানে আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম, আপনি জানেন, জাস্ট 2 দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি। এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি। আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন, ফের না? আমরা সিদ্ধান্ত নেব। আচ্ছা, রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, দল প্রসঙ্গে আসি, রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন? মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরব্বি চান, মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের, যে আপনারা কোনো মুরব্বি? আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা, মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক। সেটির জন্য হচ্ছে আমরা সিভি আহ্বানও করেছি, সেই জায়গা থেকে আমরা কথা বলছি, অনেকের সাথে আমাদের কথা হচ্ছে, এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি, সেক্ষেত্রে অনেক সিনিয়র হচ্ছে আপনি যাদেরকে বললেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে, লেখক রয়েছে, বা হচ্ছে রিটায়ার্ড। বুঝতে পারছি, এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে, যে যেমন ধরেন বিএনপির কেউ বা জামায়াতের কেউ, বা ধরেন আন্দালিব রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে আদর্শ হিসেবে আপনারা কাউকে সামনে রাখতেছেন? ধরেন বিএনপি তারেক রহমান সাহেবের মতো একজনকে চান, বা জামায়াতের শফিকুর রহমানের মতো, বা জনাব আন্দালিব রহমান পার্থের মতো, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো? ওকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা আমাদের সাথে, মানে আমরা যেই এখানে তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এক্ষেত্রে একটা হচ্ছে তার মতো মানে আন্তর্জাতিকভাবে পরিচিত, ওয়েস্টার্ন এডুকেটেড, আমাদের অ্যাডভাইজরদের আমরা হচ্ছে যাদেরকে আমরা অ্যাডভাইজর নিতে চাই, আমরা একটা স্ট্যান্ডার্ড আমরা বলেছি যে হয়তো রিটায়ার্ড কোনো অফিসার হইতে পারে, বুদ্ধিজীবী হইতে পারে, লেখক হইতে পারে, রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হইতে পারে। এখন এটাকে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ক্যারেক্টারাইজেশন করতে যাচ্ছি না, একদম যে এমসিকিউ কোশ্চেনের মতো যে ডক্টর মোহাম্মদ শফিকের মতো হইতে হবে, অথবা হচ্ছে তার ইন্ডিভিজুয়ালি কোনো ক্যারেক্টার না, ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, আমি একটু মানে একটু বোঝার জন্য আমি একটু বলতে চেষ্টা করতেছি, আপনারা এই যে রাজনৈতিক বা মানে আপনারা যে উপদেষ্টা চাইতেছেন, তাদের কি আসলে আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ন আছে যে আপনারা কিভাবে কিরকম একজন মানুষ চান? তিনি কি একজন রিটায়ার্ড আমলা, তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার, তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন, কলাম লেখেন, এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ওরকম কেউ কাকে চায়, কাকে চিন্তা করতেছেন আপনারা? আমি নামটা বলছি হচ্ছে ব্যক্তি। আমরা সব ধরনের, আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বললেন, সব ধরনের মানুষগুলোকে আমরা
উপদেষ্টা হিসেবে চাই। উপদেষ্টা হিসেবে চান তাদের সব দলের ধরনের। দলের কারণ দলের একটা রাজনৈতিক দলে মানে আচ্ছা একটা রাজনৈতিক দলে একটা রাজনৈতিক ওকে দলের সব ধরনের লোকদের যে চান। বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের অনেক কাজ থাকে, ওকে পলিসি মেকিং এর কাজ থাকে, পলিসি এক্সিকিউশনের কাজ থাকে। ওকে এখানে একটা রাজনৈতিক দলের অনেক ধরনের কাজ এই আছে। সেই জায়গা উপদেষ্টাদের থেকে আপনাদের হচ্ছে দলের অভিজ্ঞতা হায়ারার্কিতে সম্পন্ন মানুষ আমরা চাই। আপনাদের দলের হায়ারার্কিতে এই উপদেষ্টাদের অবস্থান কিরকম হবে, আপনার উপরে না আপনার নিচে? আমরা 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 একটা অ্যাডভাইজরি প্যানেল করব। আমরা একটা অ্যাডভাইজরি প্যানেল করব। যেমন ধরুন আমাদের দেখেন আমাদের আমরা বলছি দেখেন অ্যাডভাইজর প্যানেল থাকবে আমাদের একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে। পলিটিক্যাল কাউন্সিলটা সবার উপরে থাকবে। এই পলিটিক্যাল কাউন্সিলের আন্ডারে থাকবে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, এবং প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে আমাদের একটা হচ্ছে এক্সিকিউটিভ বডির মধ্য দিয়ে তারপর হচ্ছে কার্যক্রম পরিচালনা করবেন। ওকে ধরেন ধরেন মানে অন্য কাউকে দিয়ে উদাহরণ দিলে তো এটা মুশকিল, আমি আমারে দিয়ে উদাহরণ দিই। ধরেন আমাকে আপনারা এনসিপির উপদেষ্টা হিসেবে নিলেন, আমার স্ট্যাটাসটা আসলে কি হবে? মানে আমি আজকে যদি আপনারা সরকার গঠন করেন, আচ্ছা সরকার গঠনের কথা আপনি বাদ দেন, আজকে আপনাদের যদি পূর্ণাঙ্গ পার্টির কমিটি হয়, সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটা কি হবে? মানে আমি না বুঝলাম, সেই উপদেষ্টা কি সহসভাপতির উপরে, সহসভাপতির নিচে, সভাপতির উপরে, সম্পাদকের নিচে, কিরকম? যেমন বিএনপিটা আমি জানি, আওয়ামী লীগেরটাও আমি জানতাম, এখন তো আর জানি না, কিন্তু মানে নতুন যদি দল হয়ে থাকে, কিন্তু বিএনপিটা আমি জানি, এখনো জানি। দেখেন আমরা 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 যেটা করতে চাই সেটা হচ্ছে যে মেটাফরিক অর্নামেন্টাল যে পোস্টগুলো ছিল আগে, মানে অর্নামেন্টাল অনেকগুলো 100 উপদেষ্টা, 200 হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট, 500 হচ্ছে, মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা হইতো। রাইট। আমরা অতীতের, আমি নাম মেনশন করছি না, অতীতের যে রাজনৈতিক দলগুলো অনেকেই এই প্রাইস পোস্টিং এর জন্য বা অনেকে হচ্ছে খুশি করার জন্য এইভাবে হচ্ছে 150 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ যারা হচ্ছে এই পদটা নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট ঘোরাফেরা করতো, আলটিমেটলি ফাংশনাল না। রাদার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা ফাংশনাল একটা পোস্ট হোক। আপনাকে আমি উপদেষ্টা হচ্ছে আমরা দিব কিনা সেটা হচ্ছে আমরা আলাপ আলোচনা করে, মানে যেই হোক, মানে এনিওয়ান, আমরা পার্সোনিফাই করতে চাচ্ছি না। মানে ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যাদেরকে আমরা উপদেষ্টা আমরা চাচ্ছি দুই ধরনের। একটা হচ্ছে রাজনৈতিক উপদেষ্টা। রাজনৈতিক উপদেষ্টা হচ্ছে সে আমার পার্টির উপদেষ্টা হিসাবে কাজ করবে, সে পার্টি মানে পার্টিজান উপদেষ্টা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, আপনারা তাদেরকে এমপি ইলেকশনের টিকিট দিবেন? আমি তো সেটাই বললাম যে একটা হচ্ছে পার্টিজান হচ্ছে উপদেষ্টা, যে আমার পার্টির উপদেষ্টা হিসাবে কাজ করবে এনসিপি, আর হচ্ছে অরাজনৈতিক, সে হয়তো এনসিপির রাজনীতি করবে না, কিন্তু বা এনসিপির হয়তো একদম সদস্য হিসেবে, যেটা সদস্য ফর্ম কিনে এনসিপির সদস্য হওয়া, মানে উপদেষ্টাদের এনসিপি সদস্য হইতে হবে। মনে করেন জামাতের প্রধান, তিনি এনসিপির উপদেষ্টা হইতে পারবেন। আমরা দুই ধরনের উপদেষ্টা, আমি শুরু থেকে বলছি একই কথা। অরাজনৈতিক উপদেষ্টাকে আমরা দুই ধরনের, একটা হচ্ছে রাজনৈতিক উপদেষ্টা, একটা হচ্ছে অরাজনৈতিক উপদেষ্টা। অন্য একটা দলের রাজনীতি করেন, আপনার এখানে এসে উপদেষ্টা হলেন, এটা হবে? আমরা একটা অরাজনৈতিক উপদেষ্টাকে তো নিশ্চয়ই হচ্ছে এই পার্লামেন্টের হচ্ছে দিব না, মানে রাজনৈতিক উপদেষ্টা সেক্ষেত্রে হচ্ছে সংসদীয় ইলেকশনের, সেক্ষেত্রে আমরা অবশ্যই নমিনেট করতে, আলোচনা সাপেক্ষে নমিনেট করা। অরাজনৈতিক উপদেষ্টা কি অন্য একটা রাজনৈতিক দল করেও আপনাদের উপদেষ্টা হতে পারবেন কিনা? দেখেন এই অরাজনৈতিক উপদেষ্টা যারা থাকেন নরমালি, যারা বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক, যাদের হচ্ছে দীর্ঘদিনের রাজনীতি করার একটা অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে সে যদি অন্য কোনো রাজনৈতিক দলকে উপদেশ দেয় কোনো বিষয়, সেক্ষেত্রে তার উপদেশ নিতে তো সেক্ষেত্রে এটার কোনো ধরনের মানে কোনো ধরনের সেন্সরশিপ থাকার কথা নয়। ওকে, আমরা আবার একটু এনসিপিতে ফিরে আসি, কারণ এই দলটা তো কি বলবো, যখন এই দলটি গঠিত হয়েছে তখনও সবাই, আজকে যারা আপনাদের রাজনৈতিক বিরোধী দল তাদের মধ্যে থেকে যারা বিএনপি, জামায়াত ইসলামী সহ বড় বড় রাজনৈতিক দলের অনেকেই এনসিপির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন, তারা শুভেচ্ছা জানিয়েছেন, আমরাও সকলে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়েছি, এখনও স্বাগত এবং শুভেচ্ছা জানাই, এবং সেই জন্য একটু দলটাকে একটু বুঝতেও চাই। হাসান, আপনার কাছে কি মনে হয় যে এনসিপি অনেকগুলা দল? কারণ মানে নাহিদ, আক্তার, হাসনাত, সারজাইস, পাটোয়ারি বা তাসনিম জারা, সামান্থা বা তাসনুবার এনসিপি, এরা সব আলাদা আলাদা এনসিপি, আপনার কাছে এরকম মনে হয়? আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন, আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি। যেমন হেফাজতের সম্মেলনে আপনার অবস্থান, আবার সেনাবাহিনী নিয়ে আপনার মন্তব্যের ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া, এইটাকে শিষ্টাচার বহির্ভূত বলা পাটোয়ারির। আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান, আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান, হেফাজত, সেই ক্ষেত্রে কি আপনারা আলাদা আলাদা দল কিনা, আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। ওকে ফাইন। প্রথমত হচ্ছে এই আলোচনাটাকে দুই ভাগে, মানে দুইটা লেয়ারে করতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে যেটা হয়েছে, ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি আমাদের ছিল না, মানে ইন্ট্রা পার্টি
মানে একটা একদম মানে ওয়ান ম্যান সেন্ট্রিক হচ্ছে রাজনৈতিক দলগুলো ছিল, যেখানে রাজনৈতিক দলের, আমি দুইটা লেয়ার শেষ করার পরে আপনি এই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেন। তো সেক্ষেত্রে যেটা হতো যে একটা ভয়েসে সিঙ্গেল ভয়েস, যে একজন যা বলতো একদম ডাউনওয়ার্ডস পর্যন্ত একই ধরনের ভয়েস সেখানে ইকো হইতো। কিন্তু আমরা যেহেতু 5ই আগস্টের পরে অনেক যারা অভ্যুত্থানে ছিল তাদের মধ্যে তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের রাজনৈতিক দলটা গঠিত হয়েছে, সেখানে আমাদের মধ্যে এই যে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি, সেখানে আপনি দেখবেন যে সেখানে নিজের দলের মানুষকে নিয়ে সেখানে সমালোচনা করা হয়, জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসা হয়, যেটা হচ্ছে নেভার বিফোর সিন। আপনি কখনোই অন্য কোনো রাজনৈতিক দলে সেটা আগে ছিল না। এই কারণে আমাদের দেশে এটা খুবই মানে আনইউজুয়াল একটা ঘটনা মনে হচ্ছে। মাই গুডনেস, যে আপনি চিন্তা করেন একটা জায়গায় যে মির্জা ফখরুল সাহেব একটা ধরনের একটা কথা বলেছেন এবং পাবলিকলি সেটা রিজভী সাহেব সেখানে বলছেন যে এই বিষয়ের সাথে আমি একমত না। এটা হচ্ছে একটা বিষয়। অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে, নিজ দলের সব মানুষের স্ট্যান্ডের সমালোচনা করা যাবে। এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমাদের যেহেতু দলটা গঠিত হয়েছে মাত্র 4 মাস হয়েছে, তো 4 মাসের মধ্যে নানা টানাপোড়েন, প্রবলেম সলভ, এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ সেখানে এসছে, বিভিন্ন চিন্তার মানুষ সেখানে এসছে, একটা অনেক কাজ করার মধ্য দিয়ে প্রবলেম সলভের মধ্য দিয়ে কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এই যে বিভিন্ন মতপার্থক্য গুলো থাকে, মানে ইন্ট্রা পার্টি যেভাবে আমাদের মতপার্থক্য গুলো থাকে, তখন সেটা একটা শেপে আসে। তো স্বাভাবিকভাবে আপনি 3-4 মাসের মধ্যেই যে এটার একদম আহ, একটা সবার মানে ইউনিনিমাস একটা ক্যারেক্টারিস্টিক্স দাঁড়াবে, সেটা হচ্ছে 3 মাস খুব কম সময় সেটির জন্য। তবে ক্রমশ সেটার একটা পর্যায় বা দিন না, যত যাবে আপনার শেষ হলে কর্মসূচির মধ্যে আপনার শেষ দিয়ে হলে আমি একটু বলি। সেটার একটা, হ্যাঁ আপনার শেষ হলে হ্যাঁ আমি একটু সেটার বলি। একটা জি। প্রথম কথা হচ্ছে ইন্টারপার্টি ডেমোক্রেসির কথা আপনি বলতেছিলেন। ইন্টারপার্টি ডেমোক্রেসিতে কোনো শাস্তি দেওয়ার বা কোনো রকম কোনো জবাবদিহিতা করার, একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলার এরকম কোনো রীতি আছে কিনা আপনি জানতেছিলেন। আপনি আবার ভালো করে বাংলাদেশের রাজনৈতিক হিস্ট্রি পড়েন, আপনি দেখবেন যে অসংখ্য এরকম উদাহরণ আছে। বদরুদ্দোজা চৌধুরী থেকে শুরু করে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে আব্দুল মান্নান ভূঁইয়া থেকে শুরু করে সাইফুর রহমান এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকের কথা যদি আপনি দেখেন, আপনি যদি বাংলাদেশের বাম গণতান্ত্রিক আপনি দেখেন, আলাদা মন্তব্য দেওয়ার জন্য তাদেরকে পার্টিতে সাফার করতে হয়েছে, কাউকে কাউকে পার্টি থেকে বেরিয়ে আসতে হয়েছে, সেরকম অসংখ্য ঘটনা ঘটেছে। বর্তমানেও যদি আপনি আসেন, এই 3 সপ্তাহের মধ্যে বিএনপি তাদের অন্তত শীর্ষ 2 নেতাকে 2বার করে শোকজ নোটিশ দিয়ে এসছে, আলাদা আলাদা করে, শুধুমাত্র মন্তব্য করার জন্য। সুতরাং এটা যদি শুধুমাত্র আপনাদের পার্টির একচেটিয়া, সেটা আপনি বলেন না। আর 2 নাম্বার কথা হলো, আপনি তাহলে এবার একটা পরিষ্কার করেন, আপনি আমাকে একটু পরিষ্কার করেন যে কোন এনসিপিটা তাহলে আসল এনসিপি। আমি যখন দেখি যে এনসিপি একটা, না এটা আমি আপনাকে বলি, হেফাজতের ক্ষেত্রে আপনার অবস্থান, নারীদের ক্ষেত্রে আপনার অবস্থান, সেনাবাহিনীর ক্ষেত্রে আপনার অবস্থান থেকে আমরা হেফাজতের বাইরে, সেনাবাহিনীর বাইরে আমি নারীদের একটু ক্ষেত্রে বুঝতে চাই, আমি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে যে হেফাজতের প্রশ্নে আমার অবস্থান কি ছিল, মানে হেফাজতের ওই সমাবেশে আমার অবস্থান কি আপনি ছিল? সেখানে উপস্থিত ছিলেন, আপনি সেখানে গিয়েছিলেন পরে, এবং সেখানে আপনি বক্তব্য রেখেছেন নারী কমিশনের বক্তব্য প্রসঙ্গে। তো সেখানে আপনি বক্তব্য রেখেছেন, একাত্মতা রেখেছেন, এবং আপনি বক্তব্য রেখেছেন। না দাঁড়ান, আপনি আমাকে প্রশ্ন করলে করতেই পারেন, আপনি আমাদের মানে সময় আংশিক বাঁচানোর সত্য, জন্য, সেটা আংশিক সত্য। আমি হেফাজতের প্রোগ্রামে গিয়েছি, এটা সত্য। কিন্তু পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেখানে নারী কমিশনের বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি। আপনি ভিডিও আছে, সব জায়গায় আছে। আমার প্রশ্নের জবাব দেন হাসনাত। এক নম্বর বিষয়। হাসনাত, 2 নম্বর বিষয়, হেফাজত সেই সভাটা আহ্বানই করেছিল নারী কমিশনের রিপোর্টের এগেইনস্টে। আপনি সেখানে জেনে বুঝেই গিয়েছেন এবং একাত্মতা করতেই গিয়েছেন সেখানে। এক নম্বর বিষয় আমি একদম অন এয়ারে বলছি আপনাকে, কোনো ইনফরমালি কোনো আলাদা ভাবে বলছি না, অন এয়ারে বলছি। ওই প্রোগ্রামটা ইনিশিয়ালি হওয়ার কথা ছিল, সেখানে যে হেফাজতে শাপলা হত্যাকাণ্ড হয়েছিল, সেই শাপলা হত্যাকাণ্ডের এই বিষয়ে, এবং এর আগে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম। এই প্রোগ্রামের একদিন পরেই হচ্ছে ওই প্রোগ্রামটা হয়েছিল আপনার হচ্ছে সোহরাওয়ার্দীতে। আমরা সেখানে, আপনি যদি আমার বক্তব্যতে দেখেন, সেখানে আমি স্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলেছি। 2 নম্বর বিষয়, আমি শেষ করি। 2 নম্বর বিষয়, সেখানে নারী কমিশনের যে বিষয়, সেখানে আমি কমিশন বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি। স্পষ্ট উল্লেখ আছে, সেখানে আমি বলেছি যে নারীদের যে যোগ্য হিস্সা রয়েছে, নারীদের যথাযথ, আমি আপনার বক্তব্য শুনেছি হাসনাত, আমি আপনার বক্তব্য শুনেছি, এবং এই আপনার তবে এবং এই কমিশন নিয়ে যদি কোনো ধরনের মতপার্থক্য থেকে থাকে, সেটি নিয়ে আলোচনার ভিত্তিতে সেটি সমাধান হতে হবে। হাসনাত, এবং সেখানে নারীদেরকে নিয়ে হেফাজতের ওইখানে আপনার অবস্থান কি এনসিপির অবস্থান? আমি কোয়ালিটেটিভ ইয়াতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আপনার অবস্থান এনসিপির অবস্থান কিনা।
আমাদের এনসিপি নারী কমিশনের বিষয়ে এই অবস্থানটাই ছিল, আমি যে অবস্থানটা যেই কথাটা সেখানে আমরা আমরা বলেছি, কারণ আমরা বলেছিলাম নারী কমিশন আপনার হেফাজতের যে সেই জায়গায় প্রস্তাবগুলো দিয়েছে, অংশগ্রহণ করাটা এনসিপির অংশগ্রহণ করা কিনা। দেখেন সেখানে যে প্রস্তাবগুলো দিয়েছে আমি আসছি, সেখানে যে প্রস্তাব আমি যে কথাটা বলেছি, আমার এনসিপির নারী কমিশনের বিষয়ে ঠিক সেই ধরনের অবস্থানটা ছিল, যে কি যে আমাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছিল সেই প্রস্তাবনার কিছু কিছু জায়গায় আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছিলাম, যে সংশোধনের মধ্য দিয়ে এই নারী কমিশনের এই বিষয়গুলো হচ্ছে ফরওয়ার্ড করা হোক। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে ওখানের উপস্থিতির যে বিষয়টি, সেটি হচ্ছে যে তখন সব রাজনৈতিক দলের, আমাদের হেফাজতের যিনি যারা আছেন সব রাজনৈতিক দলকেই তারা হচ্ছে দাওয়াত দিয়েছিল, সেই দাওয়াতের অংশ হিসেবে এনসিপির প্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়েছিলাম। আমি অবশ্য এনসিপির এই বিষয়ে দেওয়া পরের প্রেস রিলিজে, পরে তাদের বক্তব্যে, তাদের নেতাদের কথায় কখনো আমি এটা প্রমাণ পাই নাই যে আপনি এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন। আমি বরং উল্টোটা শুনেছি, আমি বরং উল্টোটা শুনেছি, ওইখানে শুনেছি হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছেন নিজের ক্যাপাসিটিতে। না, নিজের ক্যাপাসিটি দেখেন, বিষয়টা হচ্ছে যে আমরা প্রথম দিন একটা প্রোগ্রাম ছিল, একদম ওই দিনের আগের দিন একটা প্রোগ্রাম ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারা 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 একমত ছিল সেই জায়গা থেকে আমাদেরকে মানে হেফাজতে ইসলাম পাঁচি, এটা খুব সম্ভবত প্রোগ্রামটা ছিল মার্চ মাসে, প্রোগ্রামটা হচ্ছে মার্চ মাসে ছিল না প্রোগ্রামটা? হ্যাঁ, মার্চে ছিল, মার্চে ছিল প্রোগ্রামটা। তো তখন হচ্ছে ওই যে শাপলা হত্যাকাণ্ড নিয়ে হচ্ছে সে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, এবং সেই জায়গায় হচ্ছে আমি গিয়েছিলাম, এবং এটা হচ্ছে আমার পার্টি থেকে আমি গিয়েছিলাম। যাই হোক, এইটা আপনি নিশ্চয়ই পরে আবার ভেবে দেখবেন যখন আপনার নিজের রাজনৈতিক ক্যারিয়ারে যখন আপনি পিছনে দিকে তাকাবেন তখন আপনি ভেবে দেখবেন। না খালিদ ভাই, খালিদ ভাই একটা বিষয়, খালিদ ভাই একটা বিষয়, আমরা কিন্তু একটা বিষয় যে সেখানে বলা হচ্ছে যে আমার উপস্থিতিতে সেখানে হচ্ছে নারীদেরকে নিয়ে নেতিবাচক কথা বলা হয়েছে, সেখানে হচ্ছে বাজে মন্তব্য করা হয়েছে, সেটা একদমই না। আমি যখন এখানে বক্তব্য দিয়ে আমি চলে আসি, আমি যাই সেখানে বক্তব্য দেই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নারী কমিশনের যেই প্রস্তাবগুলো রয়েছে, যে প্রস্তাবগুলো আমার এনসিপি সেখানে সংশোধনের প্রস্তাব দিয়েছে, সেটার যদি বিবেচনা করার সুযোগ থাকে আমি সেখানে এটা বলেছি, দেন চলে আসছি। এর পরবর্তীতে আমার অনুপস্থিতিতে হয়তো আমার অনুপস্থিতিতে সেখানে নেতিবাচক কথা বলা হয়েছে, যেটির আবার আমার পার্টি থেকে সেখানে হচ্ছে সেটি নিন্দা জানানো হয়েছে। ওকে, ফেয়ার এনাফ।